সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে আমি তোদের সঙ্গে আলোচনা করব তোদের আলো চ্যাপ্টারের পার্ট 3 সম্পর্কে। এই ভিডিওতে আমি তোদের পড়িয়ে দেব উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের সম্পর্ক, যেটা r = 2f, এবং এটা পরীক্ষার এই সম্পর্কটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা f = r/2 আছে কোনো কোনো বইয়ে লেখা। আর তারপরে রশ্মি চিত্রের সাহায্যে গলীয় দর্পণের প্রতিবিম্ব গঠন শেখাবো। তারপরে গলীয় দর্পণের ব্যবহার সম্পর্কে আমরা শিখব। আচ্ছা, প্রথমেই শুরু করছি উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের সম্পর্ক কি করে বের করব। আমি তোদের আগেই বলেছি, এই চ্যাপ্টারে আমি যা কিছু আলোচনা করব সব সময় অবতল দর্পণ দিয়ে আলোচনা করব। তোদের বইয়ে অবতল দর্পণ উত্তল দর্পণ দুটো দিয়েই এটা প্রমাণ করে দেওয়া আছে, কিন্তু আমি এই ভিডিওতে সব অবতল দর্পণ দিয়েই কাজ করব। তোদের যদি কারোর এক্সট্রা করে ইচ্ছা হয় যে আরো শিখবো উত্তল দর্পণ সম্পর্কে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবি, আমি এক্সট্রা আলাদা ভিডিও বানিয়ে দেবো। কিন্তু এই ভিডিওটা সর্বজনীন, সবার জন্য। তাহলে দেখ, প্রথমে আমি একটা অবতল দর্পণ এঁকে নিচ্ছি, যার উত্তল পৃষ্ঠে পাড়া লাগিয়ে দিচ্ছি এখন। ঠিক আছে, যারা আগের ভিডিওগুলো দেখিসনি তারা দেখে আসতে পারিস। দেখ, এই দর্পণের নাম দিলাম M1 M2, এবং দর্পণের যে মাঝের বিন্দুটা, যেটাকে আমরা বলি মেরুবিন্দু, সেটার নাম দিলাম O। এই দর্পণটা একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হবে এই দর্পণের বক্রতার কেন্দ্র, সেই বক্রতার কেন্দ্রের নাম দিলাম C। মেরু আর বক্রতার কেন্দ্র দিয়ে একটা রেখা অঙ্কন করে দিলাম, সেই রেখাকে বলা হবে এই দর্পণের প্রধান অক্ষ, যেটা হলো OP। এবং এই বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝে একটা রেখা আছে, একটা বিন্দু আছে, সেই বিন্দুর নাম হলো ফোকাস। সেই ফোকাসকে আমি F দিয়ে প্রকাশ করছি। এবার এইখানটাতে বলে দিয়েছে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে। উপাক্ষীয় রশ্মি আমি বলেছি, উপাক্ষীয় রশ্মি হলো সেই সব রশ্মি, যেই রশ্মিগুলো কি হয়, যেই রশ্মিগুলো প্রধান অক্ষের কাছাকাছি থাকে, অর্থাৎ মেরুর খুব কাছে গিয়ে দর্পণে গিয়ে পড়ে। এটা আগের ক্লাসে বলে দিয়েছি। তো দেখ, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের সম্পর্ক। এই বক্রতার ব্যাসার্ধ তার মানে কি, এই OC এর মান কি হবে, এই F এর 2 গুণ হবে, অর্থাৎ ফোকাস দূরত্বের 2 গুণ হবে OF। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে OC = 2OF। এটা আমাদের প্রমাণ করতে হবে, বুঝতে পেরেছিস? অর্থাৎ এই যে বক্রতার ব্যাসার্ধ OC হলো বক্রতার ব্যাসার্ধ, আর ফোকাস কত, OF হলো ফোকাস দূরত্ব। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই বক্রতার ব্যাসার্ধ এই ফোকাস দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ এখান থেকে এই O থেকে এই F পর্যন্ত আর F থেকে C পর্যন্ত দূরত্ব হবে সমান। ঠিক আছে? আচ্ছা দেখ, তাহলে মনে কর আমি একটা রশ্মি নিলাম, যেই রশ্মিটা হলো উপাক্ষীয় রশ্মি, যেটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে এই দর্পণের উপর পড়লো। আমরা কি জানি? আমরা জানি কোনো রেখা যদি বা কোনো রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের উপর পড়ে, তাহলে সেটা প্রতিফলনের পর ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে? এরপরে এই যে আপতিত রশ্মিটা এই দর্পণের যে বিন্দুর ওপরে পড়লো, সেই বিন্দুকে বলা হয় আপতন বিন্দু। এই বিন্দুর সঙ্গে যদি আমরা এই বক্রতার কেন্দ্রকে জুড়ে দিই, এই বিন্দুর সঙ্গে যদি আমরা, অর্থাৎ আপতন বিন্দুর সঙ্গে যদি আমরা এই বক্রতার কেন্দ্র জুড়ে দিই, তাহলে এই যে ডট ডট দিয়ে যে রেখাটা প্রকাশ করেছি, এই রেখাটা অ্যাকচুয়ালি কি হলো, অভিলম্ব হলো। কার অভিলম্ব হলো? এই দর্পণের অভিলম্ব হলো। কেন অভিলম্ব হলো? কারণ আমরা জানি, আমরা যদি কোনো গোলকের
কেন্দ্রের থেকে সেই গোলকের পৃষ্ঠের ওপর অবস্থিত যে কোনো বিন্দু পর্যন্ত একটা রেখা টানি, তাহলে সেই রেখাটা কি হয়? সেই রেখাটা হয় হলো ওই গোলকের ওই বিন্দুর ওপর দিয়ে যে স্পর্শক অঙ্কন করব সেই স্পর্শকের উপর লম্ব হবে, তাই তো? এই যে আমি যদি এই বিন্দুর ওপর দিয়ে একটা স্পর্শক অঙ্কন করি, স্পর্শক মানে জানিস তো? স্পর্শক মানে মনে করে এই হলো একটা বৃত্ত, এই বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু আছে, এই বিন্দুগামী যে রেখাটা যাবে সেটাই হবে স্পর্শক। তা এটা হলো একটা জ্যামিতিক উপপাদ্য, যেখানটাতে বলা হয়েছে যে কেন্দ্রের থেকে যদি আমরা বৃত্তের বা গোলকের যে কোনো বিন্দুর ওপরে কি টানি? একটা রেখা টানি, তাহলে সেই যে রেখাটা হবে, এই রেখাটা কি হবে? এই স্পর্শকের ওপর ওই কি বলে ওই বিন্দু দিয়ে যে স্পর্শকটা অঙ্কন হবে তার উপর লম্ব হবে। ঠিক আছে, আমি তাহলে এইখানটাতে যে রেখাটা টেনেছি, মনে কর এটার নাম দিলাম এই আপতন বিন্দুর নাম দিলাম এম। তাহলে এই সি এমটা কি হবে? সি এমটা হবে হলো অভিলম্ব উপপাদ্য অনুসারে। তাহলে এটা যদি অভিলম্ব হয়, এই সি এম রেখা যদি অভিলম্ব হবে, তাহলে আমরা জানি অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণটা উৎপন্ন করে সেই কোণকে আপতন কোণ বলা হয়। সেটাকে মনে কর নাম দিলাম আই দিয়ে। এবং অভিলম্বের সঙ্গে এই প্রতিফলন কোণ যে প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্রতিফলন কোণ, যেটাকে আর দিয়ে প্রকাশ করলাম। এবং আমরা এটাও জানি এই কোনো প্রতিফলকের উপর যদি কোনো রেখা কি হয়? আপতিত হওয়ার পরে প্রতিফলিত হয়, তাহলে উৎপন্ন আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয়। তাহলে এই আই আর এই আর এর মান সমান হবে তো? আই সমান সমান আর, এটা আমরা বলতে পারি। আচ্ছা, আমি প্রুফ করে দিচ্ছি, তোদের জাস্ট বোঝাচ্ছি, এখানকার জ্যামিতিটা আগে বোঝাচ্ছি। আগে জ্যামিতিটা বুঝে নে, তারপরে তোদের প্রুফ করে দিচ্ছি। আচ্ছা, এই যে আপতিত রশ্মি, মনে কর এই আপতিত রশ্মির নাম দিলাম এফ, এটা হলো এফ এম রশ্মি, ঠিক আছে? আর কি এটার নাম দিলাম মনে কর বি, ঠিক আছে? এই বি এম রশ্মিটা হলো প্রতিফলিত রশ্মি। আচ্ছা, আমি এই পাশে একটুখানি মুছে দিই, তারপরে দেখ জ্যামিতিটা তোদের বুঝিয়ে দিচ্ছি। এবার দেখ প্রুফটা কি করে করব। তাহলে এই উপপাদ্যের প্রুফ কি করে করব? আমরা এখানটাতে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, সি এম আর এফ। তাহলে সি এম এফ একটা ত্রিভুজ উৎপন্ন হলো তো, সি এম এফ, দেখেছিস? আচ্ছা, এই এফ কে পরিবর্তন করে আমি মনে কর নাম দিলাম, মনে কর বি, ঠিক আছে? এই বি কে আমি মুছে দিলাম। কেন? কারণ বড় হাতের আমার ইচ্ছা হয়েছে, যার কারণে আমি এখানটাতে বি দিলাম। ক্লিয়ার? ওই আগে যে এফ দেওয়া ছিল সেই এফ কে সরিয়ে দিয়ে এখানটাতে বি লিখলাম, ঠিক আছে? লিখতে পারি। আচ্ছা, এবার দেখ প্রমাণ করব। তাহলে মনে কর কি নিলাম, সি বি সি এম একটা ত্রিভুজ। তাহলে প্রথমে আমাদের অঙ্কন লিখতে হবে। অঙ্কনে কি করেছি? অঙ্কনে প্রথমে যে কথাগুলো বলে দিলাম, যে এই প্রতিফলকের ওপরে আমরা কি করলাম, সি এফ এম রেখা আপতিত হলো, আপতিত হওয়ার পরে সেটা এম আপতন বিন্দুতে আপতিত হওয়ার পরে কোন বিএম পদ এই ফোকাসের মধ্যে দিয়ে চলে আসলো। এই কথাগুলো লিখবি, ঠিক আছে? আমি যে কথাগুলো আগে বলে দিয়েছি, তারপরে কি করলাম, আমরা এই বক্রতার কেন্দ্র অর্থাৎ সি এর সঙ্গে এম কে যুক্ত করে দিলাম। যুক্ত করে দিলে তাহলে এই সি এম যে রেখাটা পেলাম, এই রেখাটা হয়ে গেল এই দর্পণের ওপরে অভিলম্ব একটা। তাহলে যখনই অভিলম্ব হলো, তাহলে এই এফ আর এই এম এর অর্থাৎ আপতিত রশ্মি আপতন কোণ এবং প্রতিফলন কোণ পেয়ে গেলাম। এর সঙ্গে যে আপতন কোণ আই আর প্রতিফলন কোণ আর, এগুলো লিখবি, ঠিক আছে? আর আমি যদি এখন অঙ্কন
এখন লিখতে বসি তাহলে অনেক সময় লেগে যাবে, তার জন্য আমি অঙ্কনটা লিখছি না, ঠিক আছে? আমি মুখে যে কথাগুলো বলে দিলাম সেইগুলোই লিখবি। আচ্ছা, তাহলে আমাদের যা যা লাগবে আমি সেটাই লিখছি। দেখ, অঙ্কনটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে লিখলাম যে উপরিউক্ত চিত্রে, এই চিত্রে কি দেখতে পাচ্ছিস? এফএমসি। এটা কি? এটা হলো আপতন কোণ। চিত্রে কোণ এফএমসি, এই নামগুলো তোদের নিজের মতোই দিতে পারিস, এগুলো তো জ্যামিতি, তোরা সবাই জানিস। এফএমসি এটা কি? আপতন কোণ, যার নাম কি দিয়েছি? আই দিয়ে প্রকাশ করেছি। তারপরে কি আছে? সিএমবি, এটা কি? তাহলে কোণ সিএমবি, এটা হলো প্রতিফলন কোণ, যার নাম কি দিয়েছি? আর দিয়েছি। ক্লিয়ার? এবার আরেকটা কি জিনিস দেখতে পাচ্ছি, যে দেখ, এফএম রেখা বা এফএম রশ্মি আর এই প্রধান অক্ষ পরস্পরের সমান্তরাল। প্রধান অক্ষ কি? পিও, এই রেখা পিও রেখা আর এফএম রশ্মি দুটো পরস্পরের উপর সমান্তরাল অবস্থায় রয়েছে। আমি আগেই তো বলে দিয়েছি এটা সমান্তরালে আবর্তিত হয়েছে প্রধান অক্ষে। তাহলে এটা আমরা লিখতে পারি এফএম রশ্মি ও প্রধান অক্ষ কি? পিও পরস্পরের সমান্তরাল। আচ্ছা, তাহলে এফএম সমান্তরাল পিও লিখতে পারি, এবং সিএম রেখা এই দুইজনের ভেদক। এফএম আর পিও রেখার কি ভেদক? কে ভেদক? সিএম রেখাটা ভেদক, যেটা লিখলাম। তাহলে সিএম হলো ভেদক মানে কি? ভেদ করেছে। আচ্ছা, যখনই ভেদক হয়েছে তাহলে কি? তাহলে এফএমসি আর এমসিবি এই কোণটা তাহলে পরস্পরের একান্তর কোণে পরিণত হয়ে গেল, জেড কোণ হয়ে গেল। তো এরকমই জেড কোণ হয়ে গেল। তো এই কোণ আর এই কোণ এফএমসি, দেখ এফএমসি আর কি? এমসিবি, তাহলে এই দুটো পরস্পরের জেড কোণ হয়ে গেল। আর জেড কোণ কি আমরা জানি? সমান একান্তর কোণ হলো, ঠিক আছে? একান্তর কোণের কথা বলছি। সিএম ভেদক, অতএব তাহলে কি বলতে পারি? তাহলে বলতে পারি এফএমসি, তাহলে কোণ এফএমসি সমান সমান একান্তর কোণ এমসিবি সমান। আচ্ছা, আমরা আরেকটা কি জিনিস জানি আমরা? তাহলে এটা যদি আই হয় তাহলে এই কোণটাও আই হবে, তাহলে এই সমান সমান আই লিখতে পারি লিখতে। আচ্ছা, আগে আমি কি বলে দিয়েছিলাম? আগে বলেছিলাম আপতন কোণ এবং প্রতিসরণ কোণ সমান হয়। তাহলে এইখানটাতে এই আপতন কোণ আর প্রতিসরণ হয়ে গেছে, আপতন কোণ এবং প্রতিফলন কোণ, কি বলেছি? আপতন কোণ এবং প্রতিফলন কোণ কি হয়? সমান হয়। এটা তোরা পড়েছিস। তাহলে এই আপতন কোণ আই আর এই প্রতিফলন কোণ আর, এই দুটো কোণ সমান হবে। তো অতএব কোণ এফএমসি এবং কোণ সিএমবি এই দুটো সমান হবে। তাহলে কোণ এফএমসি আর কোণ কি হবে? সিএমবি অথবা বিএমসি, এই দুটো কি হবে? সমান হবে। অর্থাৎ এই আই কোণ আর এইখানে যে আর কোণটা লিখেছি, এই আর এই আই কি হবে? সমান হবে। আচ্ছা, এটার নাম মনে কর 1 নম্বর সমীকরণ দিলাম, এবং লিখলাম যে যেহেতু আপতন কোণ
আপাতন কোণ ও প্রতিফলন কোণ সমান সমান তাই কি হবে তাই কোণ সিএমবি বা কোণ এফএমসি, তাহলে কোণ এফএমসি সমান সমান কোণ সিএমবি, কোণ সিএমবি সমান সমান কি হবে, সমান সমান আই হবে। ঠিক আছে, তাহলে 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, বুঝতে পেরেছিস? তাহলে আমরা দেখ বিসিএম ত্রিভুজের দুটো কোণ সমান পাচ্ছি। এই বিসিএম ত্রিভুজকে মনে কর এই কোণায় লিখলাম, এরকমের হয়েছে তো, তাহলে এইখানটাতে মনে কর এম লেখা রয়েছে, এখানটাতে মনে কর সি লেখা রয়েছে, এখানটাতে মনে কর বি লেখা রয়েছে। তাহলে বিসিএম ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ কোণ বিসিএম আর কোণ সিএমবি এই দুটো কোণ সমান। এখান থেকে দেখতে পাচ্ছিস আমরা আগেই করেছি এই আই আর আর সমান, তাহলে এই আর এর পরিবর্তে আমরা আই লিখতে পারি, তাই সেটাই তো দেখাচ্ছে। তাহলে কোণ বি, তাহলে সেটা লিখতে পারি। তাহলে অতএব ত্রিভুজ কি ত্রিভুজ বিসিএম ত্রিভুজের কোনটা সমান, কোণ বিসিএম এবং কোণ সিএমবি এর কোণ বিসিএম বা বিসিএম, তাহলে কোণ বিসিএম সমান সমান কোণ সিএমবি, তাহলে সমান সমান কোণ সিএমবি, এই দুটো সমান আমরা পেয়ে গেলাম। তাহলে বিসিএম ত্রিভুজের কি সমান পেলাম, বিসিএম ত্রিভুজের বিসিএম আর সিএমবি এই দুটো সমান পেয়ে গেলাম। এটুকু সবার ক্লিয়ার হয়েছে? এইবার আমরা কি জানি, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, দুটো কোণ সমান হয়, তাই তো? সমদ্বিবাহু ত্রিভুজের, যেই ত্রিভুজের দুটো বাহু সমান সেই ত্রিভুজের কি হয়, সেই বাহু সংলগ্ন কোণ সমান হয়। ঠিক আছে, তাহলে এই বিসিএম ত্রিভুজটা কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? কারণ সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণ সমান, আমরা আগেই বলে দিয়েছি। তাহলে অতএব, তাহলে লিখতে পারি অতএব ত্রিভুজ বিসিএম একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবং আমরা কি জানি, এই পাশে চলে আসলাম, ঠিক আছে, এবং আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুই বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজের সমান বাহু, তাহলে বাহু যেই বাহু সংলগ্ন, মানে যেই দুটো কোণ সমান হবে সেই দুটো কোণ সংলগ্ন বাহু সমান হয়, সেটাই লিখতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের যেই দুটি কোণ সমান কোণের সংলগ্ন বাহু, সংলগ্ন মানে একই সঙ্গে রয়েছে, সংলগ্ন বাহু সমান। তাহলে সমান কোণ কোনটা হলো, সমান কোণ কোনটা হলো বিসিএম, তাহলে আর কোনটা সিএমবি, এই বিসিএম, তাহলে বিসি এর এই সংলগ্ন বাহু কোনটা, বিসিএম এর সংলগ্ন বাহু এটা বিসি, আর এর কোনটা সিএমবি এর কোনটা হবে বিএম, তাই তো? আর এই সিএম তো কমন বাহু, তাহলে বিসি সমান সমান বিএম লিখতে পারি। তাহলে এখান থেকে অতএব বিসি সমান সমান বিএম লিখতে পারি। আচ্ছা, আরো একটা জিনিস রয়েছে, সেটা হলো উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে
উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এই বিএম সমান সমান এই বিএম সমান সমান কি হয়, অ্যাপ্রক্সিমেটলি এই বিও সমান হবে। বুঝতে পারলি আমার কথা? উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে যেহেতু উপাক্ষীয় রশ্মি মেরুর খুব কাছাকাছি অবস্থিত হয়, যার কারণে কি হবে, এই যে বাহুটা, এই বিএম যে বাহুটা, এই বাহুটা কার সমান হবে, এই বিও এর সমান হবে। তাহলে আমরা কি করতে পারি, বিসি, তাহলে আমরা জানি উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কি হবে, বিএম অ্যাপ্রক্সিমেটলি সমান হবে কার, বিও বাহুর, বিও বাহুর। অতএব বিএম আর বিও যদি সমান হয়, তাহলে বিএম এর পরিবর্তে আমরা এখানটাতে বিও লিখতে পারি। তাহলে বিসি সমান সমান অ্যাপ্রক্সিমেটলি সমান সমান কি হবে, বিও হবে। বিসি কার সমান হয়ে গেল, বিও এর সমান হয়ে গেল। তাহলে বিসি যদি বিও এর সমান হয়, তার মানে কি, তার মানে ওসি সমান সমান কি হবে, এই ওসি সমান সমান বিসি প্লাস বিও। তো এই টোটাল যে এই বক্রতার ব্যাসার্ধ আবার বক্রতার ব্যাসার্ধ কি, বক্রতার ব্যাসার্ধ ওসি। তাহলে ওসি সমান সমান কি হবে, বিসি প্লাস বিও হবে, বিসি প্লাস বিও। আবার দেখ বিসি আর বিও তো সমান, বিসি আর বিও তো সমান, যদি সমান হয় বিসি আর বিও, তাহলে ওসি সমান সমান কি লিখতে পারি, টু ওবি লিখতে পারি, টু ওবি বা বিও লিখতে পারি, টু বিও। আর এই টু বিও এর মানই তো আমি এফ ধরেছিলাম, টু এই ওবি এর মান বা বিও এর মানই তো এফ ধরেছিলাম। তাহলে বিও এর পরিবর্তে টু এফ লিখতে পারি। আর আমাদের কি বলেছে, ওসি সমান সমান টু এফ, এটাই তো প্রমাণ করতে বলেছে, ওসি সমান সমান টু এফ, এটাই তো প্রমাণ করতে বলেছে। এই দেখ এখানটাতে ওসি সমান সমান টু এফ। আর এই ওসিটা কি ছিল, এই ওসিটা কি ছিল, এই ওসিটা ছিল আমাদের বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার ব্যাসার্ধ সমান সমান টু এফ। বক্রতার ব্যাসার্ধকে কি দিয়ে প্রকাশ করা হয়, আর দিয়ে প্রকাশ করা হয়। মনে কর এখানটাতে বক্রতার ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করে দিলাম, আর দিয়ে প্রকাশ করে দিলাম। তাহলে কি হবে, তাহলে এখান থেকেই পেয়ে গেলাম আর সমান সমান টু এফ, আর সমান সমান টু এফ। এটাই তো প্রমাণ করতে বলেছে। ক্লিয়ার হয়েছে? পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোরা আমি এইখানটাতে যেভাবে লিখে দিলাম এইভাবেও করতে পারিস। আবার বইয়ে যে এখানে এক এক জায়গায় এক একটা নাম দেওয়া আছে, তোদের বইয়ের নিয়মেও করতে পারিস। মেন জিনিস হলো বোঝা, তোরা বুঝতে পেরেছিস কিনা সেটাই ইম্পর্টেন্ট।